জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা 2টা ফ্রি কিক পাইছে, 2টা থেকে গোল হয়েছে। 2টাই আসলে যে মেসির সুইট স্পট, ওই সুইট স্পটের ফ্রি কিক। এর প্রথমটা দিয়ে গোল করছে লো সেলসন, এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। এরপরে ওই একই স্পট থেকে মেসিও বদলি হিসাবে নেমে ফ্রি কিক থেকে গোল করছেন, সেটা নিয়েও প্রশংসা হয়েছে। তো এই দুটো ফ্রি কিকের সময় একটা জিনিস আমরা দর্শকরা আবিষ্কার করছি, টিভিতে হঠাৎ করে দেখা গেছে যে এমি মার্টিনেজ উঠে আসছেন। তিনি তার পোস্ট ছেড়ে একদম মাঝ মাঠেরও ওপরে উঠে আসছেন। উঠে এসে ফ্রি কিক টেকার যখন তার বল ঠিক করতেছে, পজিশন ঠিক করতেছে, সেই সময় তিনি এসে ডিকয় ওয়ালটা ঠিক করতেছেন। মানে প্রতিপক্ষ তো ওই সময় ডিফেন্স ওয়াল দাঁড় করায়, তার পাশে ফিফার আইন আছে, আপনি চাইলে ছোট্ট একটা ডিকয় ওয়াল করতে পারবেন, মানে ডিস্টারবেন্স তৈরি করার জন্য একটা ওয়াল তৈরি করতে পারবেন। সেইটার পজিশনটা এক্স্যাক্ট কি হবে, এটা সবসময় ওই ওয়াল যারা দাঁড়ায় তারাই ঠিক করে, বা বড় জোর ফ্রি কিক টেকার ঠিক করে। কিন্তু আমরা এবার দেখলাম যে এমি মার্টিনেজ এসে ওয়ালটা ঠিকঠাক করে দিলেন, তুমি এদিকে একটু সরো, তুমি এদিকে একটু আগাও। যখন ওয়ালটা তার মন মতো হলো, ডিকয় ওয়ালটুকু, তখন তিনি দু হাতে থামস দেখায় চলে গেলেন জায়গায়। এই কাজটা কেন করলেন? ম্যাচ শেষে এমিকে জিজ্ঞেস করা হয়েছে, এমি বলছেন যে আমি তো গোলকিপার, আমি জানি যে কিসে ওই গোলকিপারের দৃষ্টিটা বেশি আটকে যাবে, সেই জানা থেকে আমি এই কাজটা করি। করি শব্দটা খেয়াল করেন, সে বলে নাই যে করছি, সে বলছে করি। তার মানে সে এটা রেগুলার করতেছে, আমরা হয়তো এই প্রথম খেয়াল করলাম, বা হয়তো ইন্টারন্যাশনাল ম্যাচে এই প্রথম করলো, হয়তো সে ফ্রেন্ডলি ম্যাচে বা প্র্যাকটিসে এর আগে করছে, এই প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচের জিনিসটা করতে দেখা গেল। যাই হোক, আর একটা এমি মার্টিনেজের খ্যাপামি, সো কল্ড খ্যাপামি আমরা দেখলাম, সেটাও বিশ্বকাপ মঞ্চে। এখন এমি মার্টিনেজের এই খ্যাপামিগুলো কি খ্যাপামি, না এটার মধ্যে একটা ভয়ানক প্যাটার্ন আছে? বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা বলতেছেন যে এমি মার্টিনেজ দুনিয়ার যত মানসিক খেলা আছে একটা গোলকিপিংয়ে, সবগুলোর একটা স্ট্রাকচারের মধ্যে আনতেছে। সেই জিনিসটা একটা স্কুল অফ গোলকিপিংয়ে পরিণত হচ্ছে আস্তে আস্তে। এবং এই জিনিসটা নিয়ে ফিফা, গোলকিপিং কোচরা, ইভেন বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা এই জিনিসটা নিয়ে কাজ করতেছে। বিশেষজ্ঞরা বলতেছেন এমি মার্টিনেজের এইসব আচরণের ভেতর দিয়ে সে গোলকিপিং এবং প্রতিপক্ষের গোলকিপিংকে নষ্ট করা, দুটোর ওপরেই একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যেতে পারতেছে, যেটাকে ভবিষ্যতে হয়তো কিপাররা নিয়মিত অনুসরণ করবে। কিপিং কোচদের এটা একটা রেগুলার ম্যানুয়ালের বিষয় হয়ে দাঁড়াবে। সেই জিনিসটা কি? আমি বলতেছি এই জিনিসটা আসলে এমি মার্টিনেজ দিনকে দিন ফুটবলের মিকায়েল তাল হয়ে উঠতেছে। এই জিনিসটা আমরা আজকে একটু আলোচনা করবো যে এমি মার্টিনেজ কিভাবে গোলকিপিংটাকে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে পরিণত করলেন, এই স্কুলটা কি দাঁড়াচ্ছে, সেই জিনিসটা একটু আলোচনা করব। প্রথমে আমরা এই জর্ডান ম্যাচের ব্যাপারটা একটু আলোচনা করি। জর্ডান ম্যাচের যে ডিকয় ওয়াল, ডিকয় ওয়ালটা তো আপনারা জানেন, আগে আলাদা ডিকয় ওয়ালের প্রচলন ছিল না। আগে যেটা হতো, ডিফেন্সিভ ওয়াল যখন ফ্রি কিকের সময় ওই ডিফেন্সিভ দলটা তৈরি করতো, তখন ওর ভিতরে দু একজন এই অফেন্সিভ টিমের, মানে যারা ফ্রি কিক নিচ্ছে তাদের দু একজন খেলোয়াড় ঠেলে গুতে ঢুকে যেত। এটা নিয়ে গোলমাল হতো, কার্ড দেখানো লাগতো, বাঁশি বাজানো লাগতো, রেফরির একটা উৎপাতের মতো ছিল জিনিসটা। পরে ফিফা আইন করলো যে এরকম ঠেলাগুতো করা যাবে না, ওই ডিফেন্সিভ ওয়ালের মতো থাকবে। আপনারা যদি আলাদা করে ডিকয় কিছু করতে চান, গোলকিপারের মনোসংযোগ নষ্ট করা, বা আপনিও একটু জায়গা দখল নিতে চান, সেটা প্রভিশন থাকবে। যদি ডিফেন্সিভ ওয়াল 3 বা তার চেয়ে বেশি সদস্যের হয়, তাহলে আপনি আপনার মতো করে ছোট 2-3 সদস্যের একটা ডিকয় ওয়াল করতে পারবেন, তবে কোনো ক্রমে একটা আরেকটার সঙ্গে মিশতে পারবেন না, একটু আগু পিছু থাকতে হবে। এখানে 1 মিটারের একটা প্রভিশন আছে। এরপর থেকে ডিকয় ওয়ালটা মোটামুটি নিয়মিত চিত্র হয়ে গেছে। ডিকয় ওয়ালটা কি কাজে ইউজ করে ফ্রি কিক টেকাররা? তারা ইউজ করে যে গোলকিপার তো ওই যে ডিফেন্সিভ ওয়ালটা সেটা ইউজ করে গোল পোস্টের একটা অংশরে ফ্রি কিক টেকারের কাছে ব্লক করার জন্য। গোল পোস্টটা তো এত বড়, একজন কিপারের পক্ষে পুরোটা কাভার করা কঠিন। ওরকম পেনাল্টির সময় যেটা হয় যে কিপার ছোট হয়ে যায়, পোস্টটা বড় হয়ে যায়, এরকম একটা ফিল হয় না? ওই জায়গাটায় ফ্রি কিকের সময় গোলকিপারের একটা সুবিধা হচ্ছে, সে একটা ডিফেন্সিভ ওয়াল করে গোল পোস্টের একটা অংশ ঢেকে দিতে পারে, যে ফ্রি কিক টেকার ওই অংশটা ভালো দেখতে পাচ্ছে না।
ফলে সে বাকি অংশটা ছোট একটা অংশ সে ডিফেন্স করলেই হয়। ওই অংশ দিয়ে যদি শর্ট করে আমি ঠেকাবো, ওই অংশ দিয়ে শর্ট করলে ওয়ালে ঠেকে যাবে। এগুলো মানে ধারণা ব্যাপার। আসলে তো দেখা যায় যে ওয়ালের নিচ থেকে কেউ শর্ট করছে, ওয়ালের ওপর থেকে শর্ট করছে, ইভেন ওয়াল বরাবর মেরেও অনেকে শর্ট করে ফেলে। আবার ওই ফাঁকা অংশে কিপার বরাবর মেরেও গোল করে লোকজন। এগুলো বড় জোর প্রিকশন, বড় জোর সিস্টেম, কিন্তু কাজ করবেই এমন তো কোনো কথা নেই, বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। হ্যাঁ, তারপরেও ডিকয় ওয়ালটা কেন তাহলে যোগ করলো? যারা ফ্রি কিক নিবে তারা কেন যোগ করলো? তারা ওই যে ফাঁকাটা কিপার রাখছে নিজের জন্য, ওই জায়গাটায় তার অবস্ট্রাগল হতে চায়, তার যে ভিউটা নষ্ট করে দিতে চায় অনেকভাবে। একটা হচ্ছে যে আমি যদি ভিউ ব্লক করে চুপচাপ দাঁড়ায় থাকি তাও তোমার ক্ষতি। তুমি বুঝতে পারবা না যে আমার ফ্রি কিক টেকার কি অ্যাকশনে যাচ্ছে, কোন পজিশনে যাচ্ছে, বলটার গতিটা জাজ করতে ভুল করবা, 1 সেকেন্ডের জন্য চোখ থেকে হারায় যাবে। কারণ আমার ওখানে 3টা লোক দাঁড়ানো আছে, তাদের দেহের আড়ালে যেই চলে যাবে বলটা, তোমার 1 সেকেন্ডের জন্য বা হাফ সেকেন্ডের জন্য বা 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য তুমি হারায় ফেলবা, ব্যাস কাজ শেষ। আবার এমন হবে যে তুমি ভাবতেছো যে ওরা ডিকয় ওয়াল দিছে, ওই ডিকয় ওয়ালটা হঠাৎ করে সরে যাবে, যেটা লো সেন্সর গোলের সময় হচ্ছে, ডিকয় ওয়াল হঠাৎ করে সরে গেছে। মানে তুমি দেখতেছিলে একরকম দৃশ্য, হঠাৎ করে দৃশ্যটা বদলে গেছে। এটাও একটা ভয়ানক ভিজুয়াল প্রবলেম। মোদ্দা কথা, ফ্রি কিক টেকার এই ডিকয় ওয়ালটাকে ইউজ করে গোলকিপারের ভিউ নষ্ট করার জন্য, ভিউ ব্লক করার জন্য এবং ভিজুয়াল ডিসরাপশনের জন্য, ভিজুয়াল ডিস্ট্রাকশনের জন্য। এখন এই কাজগুলো তো এতকাল ফ্রি কিক টেকার নিজেই সিদ্ধান্ত নিয়ে আসে, বা ডিকয় ওয়ালে যারা দাঁড়ায় তারাই ডিসিশন নিয়ে আসছে। এখন আমরা দেখলাম যে এমি মার্টিনেজ আসছে ডিসিশনটা নিতে। তাহলে এটা টেকনিক্যাল অর্থ কি, সেটা তো এমি মার্টিনেজ বললো যে আমিও কিপার, ও কিপার, আমি জানি যে ডিকয় ওয়াল কি করলে ওর ভিউটা বেশি নষ্ট হবে বা ও বেশি ডিস্ট্রাকশানে ভুগবে। ওকে ফাইন, এই ব্যাখ্যাটা আমরা মেনে নিলাম, কিন্তু এই ব্যাখ্যাটা কি শেষ ব্যাখ্যা? আমি এটা বিশ্বাস করি না। এমি মার্টিনেজ টেকনিক্যাল রিজনে শুধুমাত্র সে এটা ভালো বোঝে এই কারণে ওখানে গেছে ওইটা ডিরেকশন দিতে, আমার কাছে এটা পুরো সত্য মনে হয় না। অবশ্যই সত্য, কিন্তু এর মূল সত্যটা হচ্ছে এমি মার্টিনেজ ওখানে উপস্থিত হয়েছে। এমি মার্টিনেজ তার পোস্ট ছেড়ে ফ্রি কিক নেওয়ার সময় মাঝ মাঠের কাছাকাছি, মাঝ মাঠের ওপরে এসে কিছু একটা করতেছে। এই যে কিছু একটা নয়, কিছু একটা বুঝাইতে চায় এমি মার্টিনেজ। এমি মার্টিনেজের আপনি যদি প্যাটার্ন দেখেন, তার প্রত্যেকটা আচরণের একটা অর্থ আমরা দেখতে পাই বা সে বলে, কিন্তু আসলে সে হচ্ছে কিছু একটা করতে চায়, কিছু একটা করে একটা বিভ্রান্তি তৈরি করতে চায়। এমি মার্টিনেজ ওখানে কেন আসলো? এটা আলোচ্য হয়ে গেল, গবেষকদের আলোচ্য হলো, ধারাভাষ্যকারদের আলোচ্য হলো, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের আলোচ্য হলো। মূল আলোচ্য হলো হচ্ছে গোলকিপারের মাথায়, মানে যে গোলকিপার ওইখানে ফ্রি কিক ঠেকানোর জন্য দাঁড়াচ্ছে তার মাথায় এটা আলোচ্য হয়ে গেল। তার মাথায় এটা ব্যাপক তোলপাড় তৈরি করলো। এমির মতো বিগ শট কিপার এখানে চলে আসছে, কি করতেছে? ওকে শুধু ডিকয় ওয়াল ঠিক করতেছে না, আরো কিছু করতেছে। এটাই হচ্ছে মিকায়েল তালের কাজ। দাবার সর্বকালের সেরা প্রডিজিদের একজন মিকায়েল তাল, তার একটা স্টেটে কথা ছিল যে আমি তোমাকে যুক্তিতে হারাবো না, আমি তোমাকে এমন গোলকধাঁধায় নিয়ে যাব খেলতে খেলতে যে জায়গায় তুমি আর যুক্তি খুঁজে পাবা না। তুমি ওখান থেকে বেরোনোর একটাই পথ দেখবে এবং সেই পথটা আমার হাতে, তোমার হাতে আর কোনো পথ নেই। আমি তোমাকে শত শত অপশনের মধ্যে হারায় দিব, আমি তোমার কনফিউজড করব। এই যে কনফিউজড করে তোমার মন নিয়ে আমি খেলবো, এই জিনিসটা হচ্ছে এমি মার্টিনেজের কাজ। আপনি যদি 2022 সাল থেকে এমি মার্টিনেজের কিপিং প্যাটার্ন, কিপিংয়ের আশেপাশে সে যা করে, পেনাল্টি শুট আউটের সময়, স্পট কিকের সময় সে কাজগুলো ফলো করেন, তাহলে সবগুলোর মূল বার্তা এটাই যে আমি কি করতেছি সেটা নিয়ে তুমি চিন্তিত থাকবা, তুমি তোমার মূল কাজ ভুলেই যাবা, তোমার চিন্তা জুড়ে থাকবে এমি মার্টিনেজ। দেখেন 2022 বিশ্বকাপে সে সমালোচিত, আলোচিত যে কাজগুলো করে, সে কাজগুলোর জন্য তো ফিফা আইন পর্যন্ত বদলাইতে বাধ্য হয়েছে। কি করছে সে? পেনাল্টি শুট আউটের সময় হঠাৎ করে একটু বলটা সরায় দিছে, প্রতিপক্ষের একজন চৌমনিকে বলছে বলটা নিয়ে আসতে। চৌমনি সরল মনে বলটা নিয়ে আসছে, আসার পরে কিকটা মিস করছে। পরে এমি এটার ব্যাখ্যা দিছে যে এটা অথরিটি প্রতিষ্ঠা হয়েছে, যে মুহূর্তে আমি বলটা ওরে নিয়ে আসতে বলছি সে ভাবছে যে এমি আমার চেয়ে এখানে অথরিটিপূর্ণ, সে আমার যেই অথরিটিপূর্ণ মেনে নিছে, আমার এগেনস্টে সে তারা সেরাটা দিতে পারে নাই। আবার শুটের আগেই নেচে গিয়ে বেড়ানো, পোস্টে নাচতেছে, পোস্টে মুভ করতেছে, এটাতে কি হচ্ছে? ওভার কনফিডেন্স শো করতেছে। এমন একটা ভাব, তুমি আসছো আমার বারান্দায়, তোমার ওখানে খেলা হচ্ছে না, আমার বাড়িতে খেলা হচ্ছে, আসছো আমার মন মতো খেলবা, এখানে যা হবে আমার মন মতো। গিয়ে পেনাল্টি টেকারের উপদেশ দিচ্ছে
যে আমার মনে হয় তুমি একটু পেছনে দাঁড়ায় পড়ছো, তুমি ঠিক জায়গা থেকে শট নাও তাহলে ভালো পারবা। পেনাল্টি টেকার কথাটা শুনতেছে, বিশ্বাস করতেছে না, মানতেছেও না। কিন্তু সে ভাবতেছে এমির মতো লোক আমার এরকম একটা উপদেশ দিয়ে গেল, তাহলে কি আমার ওইটা করা উচিত ছিল নাকি ছিল না। কনফিউজড স্টেটে পাঠিয়ে দিচ্ছে। প্রত্যেকটা লোকের সঙ্গে তার আচরণ হচ্ছে কনফিউজিং। সে সবাইকে, সব প্রতিপক্ষকে কনফিউজড করতে চায়। সে কোনো আর্ট আবিষ্কার করতেছে না। আপনি যদি দেখেন তাহলে গোলকিপিংয়ের যে মৌলিক আর্টগুলো গত কয়েক দশকে আমরা দেখতেছি আবিষ্কার হচ্ছে, স্কুলিং তৈরি হচ্ছে, সেগুলোর কোনোটা কিন্তু এমির মধ্যে নাই। আমরা যদি একেবারে মডার্ন এরার কথা ধরি তাহলে পিটার স্মাইকেল ওয়ান টু ওয়ান সিচুয়েশনে বললেন যে মেক ইউর সেলফ বিগ। আগে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে খেলোয়াড়রা কী করতেন, একটা কোনা ছোটো করে ফেলার চেষ্টা করতেন, ইয়ের ভিউ ঢেকে দেওয়ার চেষ্টা করতেন স্ট্রাইকারের, এবং আগে অনেকে আবার আগে ঝাঁপ দিয়ে পড়ার চেষ্টা করতেন, বল লুফে নেওয়ার চেষ্টা করতেন। না, পিটার স্মাইকেল বললেন যে এটা করা যাবে না, লেট করো, লেট করো, কিন্তু লেটটা কাজে লাগাও, নিজেরে বিরাট করে ফেলো, চার হাত পা ছড়ায় দাও, ছড়ায় দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করো যেন শুটার মনে করে যে গোলপোস্ট ছোট হয়ে গেছে, তুমি গোলপোস্টে পুরোটা কাভার করে ফেলতে পারছো। মেক ইউর সেলফ বিগ, এটা পিটার স্মাইকেলের আবিষ্কার। এরপরে আমরা দেখলাম এডারসন আবিষ্কার করলেন, আগে কিপাররা বল যখন ওই খেলা চল অবস্থায় ব্যাক পাস বা অন্য কোনোভাবে পায়ে আসতো ক্লিয়ার করে দিত। এডারসন দেখালেন একেবারে আধুনিক যুগে ব্রাজিলিয়ান কিপার যে না, এইভাবে ক্লিয়ার করা যাবে না, মেক ইট পাস। আপনার পায়ে বল আসছে, কি সিচুয়েশনে আসছে ভুলে যান, আপনি ওটার কাজে লাগান, আপনি ওটা সুন্দর একটা পাস দেন, লম্বা একটা বল দেন, প্রয়োজনে যা করেন করেন, ওটা যেন কাজে লাগে, বলটা নষ্ট করবেন কেন। ম্যানুয়েল নয়ার, ম্যানুয়েল নয়ার দেখালেন যে সেই কালে ফানগাল বা আরও আগে রাইনাস মিশেল যে কাজটা করতেন, ওই যে কিপারের উঠে আসা, এই জিনিসটাকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি। এখন যেহেতু সুইপার ইউজ করা যায় না আইন অফসাইড ট্রাপ ঠেকানোর জন্য, মানে আগে যে জায়গাটায় বেকেনবাওয়ার খেলতেন, এখন তো ওই পজিশনে কেউ খেলে না, ডিফেন্ডারদের পেছনে কোনো ফ্রি রোলের কেউ থাকে না, সুইপার থাকে না, আগে ওই জায়গাটায় একজন খেলোয়াড় খেলতো, সুইপার থাকতো, সে বল ক্লিয়ার করতো, তার কোনো নির্দিষ্ট রোল ছিল না। এখন ম্যানুয়াল নেওয়ার কি দেখালেন, ম্যানুয়াল নেওয়ার দেখালেন যে এই যে সুইপারের জায়গাটা, এই জায়গাটায় তো আমি গিয়ে দাঁড়াইতে পারি, আমার সবসময় তো পোস্টে দাঁড়ায় থাকা অর্থপূর্ণ না, আমি ওই জায়গায় দাঁড়াইলে তো অফসাইডের কোনো সমস্যা হচ্ছে না, ওপরে ডিফেন্স লাইন তো ইনট্যাক্ট থাকতেছে, ওই ডিফেন্স লাইনের এপাশে কেউ আসলে তো অফসাইড হচ্ছেই, ফলে সুইপার থাকায় কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমি সুইপার কিপার হয়ে যাচ্ছি। আমি বল ওখানে সুইপ করব না, সুইপও করব না, আমি ওখানে এডারসনের দেখানো পথে প্লেমেক করব, মানে একটা নতুন নতুন রূপ পাচ্ছি আমরা। এবং ওই জায়গাটায় মেক ইউর সেলফ বিগ, এই জিনিসটাও ম্যানুয়েল নয়ার দেখালেন। তার মানে দেখেন, পিটার স্মাইকেল দেখালেন যে আপনি শরীরটা বড় করেন, এডারসন দেখালেন যে খেলা ওখান থেকে শুরু করেন, আর ম্যানুয়েল নয়ার কি করলেন, ম্যানুয়েল নয়ার বললেন যে উঠে আসবো ফনগালের দেখানো পথে, পিটার স্মাইকেলের দেখানো পথে প্রয়োজনীয়, যেহেতু উঠে আসবো, এটা তো অপ্রস্তুত জায়গা, আমি তো ইসে নাই তখন, পোস্টে নাই, ফলে আমাকে মেক ইউর সেলফ বিগটা আরও বেটার এক্সিকিউট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এডারসন যেটা করতেন, আমাকে এখান থেকে পাসিং শুরু করতে হবে, নট ক্লিয়ার, নট সুইপ, আমাকে একদম পাসিং করতে হবে। এভাবে এক একটা টেকনিক্যাল বিবর্তন হয়। কিন্তু এমি কি করতেছেন, এমি যে কাজগুলো করতেছেন, এগুলো সবই তো আমরা দেখতে পাচ্ছি যে এর আগেই ছিল। আমরা দেখতেছি যে গয়কচিয়া প্রতিপক্ষ শুটারকে বিভ্রান্ত করার জন্য প্রত্যেকটা পেনাল্টির আগে গোলপোস্টের পাশে গিয়ে একটু প্রচ্ছাপ করতেন। এতে সত্যি সত্যি কোনো উপকার হতো না, প্রচ্ছাপ মাটিতে পড়া যে পেনাল্টি থেকে যেত তা না, কিপার বিভ্রান্ত হতো, শুটার বিভ্রান্ত হতো, হয়ে সে ভাবতো ওটাতে কিছু একটা হয়েছে, এই জন্য বোধহয় আমি শট নিতে পারবো না। জেন্স লেম্যান একটা কাজ করছিলেন আর্জেন্টিনার বিপক্ষে 2006-এ, এই প্রত্যেকটা শটের আগে গ্লাভসটা খুলতেন বা হাতের, খুলে ওর ভিতর থেকে একটা কাগজ বের করে পড়তেন, আবার মোজার ভিতর থেকে একটা কাগজ বের করে পড়তেন। শুটাররা ভাবতো কি ওর ভিতরে লেখা আছে আমি কি শট নেব। পরে জেমস লেম্যান অবসরের পরে বলছেন যেটা সাদা কাগজ ছিল, কিচ্ছু লেখা থাকতো না এখানে, ও ওদের নিয়ে যা বলার ওটা তো গোলকিপিং কোচ আগেই বলে দিত, আমি কি লিখে নিয়ে যাবো এখানে। কাগজ পড়তেছি দেখে ওরা, আমি কাগজ এভাবে একবার পড়তাম আর একবার ওই শুটারকে দেখতাম, দেখে আবার কাগজটা গম্ভীর হয়ে রেখে দিতাম, আসলে কিচ্ছু লেখা নাই। ও এটা দেখে ভাবতো আমার সম্পর্কে সব এখানে লেখা আছে, তাহলে আমি এখন কি করব, আমার তো সব ও জানে। এই যে মাইন্ড রিডিং, মাইন্ড গেম, এটা তো আগে থেকেই ছিল। তাহলে এমনি বা ওই যে 120 মিনিটে যে শটটা ঠেকালো,
ওই যে যিশুর মতো হয়ে গিয়ে। ওটা তো মেক ইউর সেলফ বিগ, ও পিটার স্মাইকেলের ওই জিনিসটা। তাহলে কোনোটা তো নতুন না। ওই বাহারি রং পোশাক নাচানাচি করা অস্ট্রেলিয়ান একটা কিপার, কি যেন নাম, নাচানাচি করে প্রতিপক্ষ শুটাররে বিভ্রান্ত করায় ওস্তাদ। 2022 বিশ্বকাপেও খেলছে সে। সে একবার এএফসি কাপে সম্ভবত একটা কাজ করছিল যে হঠাৎ করে পেনাল্টি শুট আউটের সময় নিজের পানির বোতলটা নিয়ে প্রতিপক্ষ কিপারের পানির বোতলের পাশে রেখে আসে। কিচ্ছু না, শুধু পানির বোতলটা নিয়ে পাশে রেখে আসে। আরেকবার করছিল প্রতিপক্ষ কিপারের পানির বোতল এক দর্শকরা দিয়ে দিছিল, পানি খান। মানে এই যে কাজগুলো করে, এখন ওই লোকের তো পানির বোতলের অভাব পড়ে নাই, প্রতিপক্ষ কিপারের একটা দিয়ে দিছে, আরেকটা তো চাইলেই পাওয়া যায়। বা আমার বোতলের পাশে আইনে ওটা রাখছে, কি হয়েছে, জায়গা খায়া ফেলবে, জায়গা তো ওইটাই। তো কনফিউজ হয়ে যায় কাজটা কেন করলো, মানে মাইন্ড গেম কোন লেভেলে করা যায়। মানে এমই কোনোটাই, কিন্তু এই যে কাজগুলো আমরা দেখতেছি এমই করতেছে, এগুলো কোনোটাই নতুন করতেছে না। কিন্তু এমই কি করতেছে, এমই এই সবগুলোরে একটা প্যাটার্নের ভিতরে আনতেছে। এতদিন বাকিরা যে মাইন্ড গেমগুলো খেলছেন, যে টেকনিকগুলো করছেন, এগুলো আসলে একটা নির্দিষ্ট সিচুয়েশনের জন্য। এটা শুধুমাত্র এখন যা করতেছি, এই ঘটনাটা এখনই ইফেক্ট ফেলবে তোমার উপরে যেটুকু ফেলার। কিন্তু এমই করতেছেন একটা স্থায়ী কাজ। এমই যে কাজটা করতেছেন তাতে ওই খেলোয়াড়ের মনের ভিতরে ঢুকে যাচ্ছেন, তিনি তার প্রতিপক্ষরে পার্মানেন্টলি কনফিউজড স্টেটে ঠেলে দিচ্ছেন। মানে এমি মার্টিনেজ এখন একটা কাজ করতেছে একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা হয়তো তার মূল উদ্দেশ্যের 10 ভাগ মাত্র। সে উদ্দেশ্য সাধন হচ্ছে বা হচ্ছে না, কিন্তু বাকি 90 ভাগ হচ্ছে যে তুমি স্থায়ীভাবে, তুমি সহ আমার সকল প্রতিপক্ষ একটা কনফিউজড স্টেটে উঠে গেলে, এরপরে যতবার আমাকে কিছু একটা করতে দেখবা ততবার তুমি কনফিউজ হবা যে আবার কিছু করতে আসছে নাকি, আবার কিছু করতে চায়। মানে সে একটা বিহেভিয়ারাল একটা প্যাটার্ন তৈরি করতেছে। এই প্যাটার্নটা গোলকিপিংয়ে একটা নতুন ধারা তৈরি করবে, অন্তত তাই মনে করতেছেন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন এমন গবেষকরা। নরওয়ের একজন বিহেভিয়ারাল সায়েন্টিস্ট গেইর ইয়োটেত, উনি প্রায় 50 বছর ধরে এই গোলকিপিং এবং মনস্তত্ত্ব এটা নিয়ে গবেষণা করতেছেন। 2024 সালে ওনার একটা গবেষণা পুস্তক প্রকাশিত হয়েছে, সেটা মূলত 1970 থেকে 2022 ফাইনাল পর্যন্ত বিভিন্ন পেনাল্টি শুট আউটের সময় গোলকিপার এবং পেনাল্টি টেকার এদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করা। শত শত ম্যাচের ডাটা উনি ইউজ করছেন এবং খেলোয়াড়দের দেহভঙ্গি আচরণ সব কিছু বিশ্লেষণ করছেন। উনি এই বডি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্টের জায়গা থেকে দেখছেন জিনিসগুলো, নানা জায়গা থেকে দেখছেন। তো ওনার একটা খুব দুঃখ নিয়ে উনি বইটার ভূমিকায় লিখছেন যে আমি দেখছি যে এই যে গোল পেনাল্টি শুট আউট এই জিনিসটারই পৃথিবীর অধিকাংশ কোচ ইনক্লুডিং দিদিয়ের দোসাম মনে করে যে লটারি, কিন্তু দুঃখজনকভাবে এর একটা বড় অংশ জুড়ে থাকে সায়েন্স, এবং সেটার একটা সিংহভাগ জুড়ে থাকে বিহেভিয়ারাল সায়েন্স। এই জিনিসটা কাজে লাগায় না কোনো পক্ষ। উনি দেখছেন মাত্র 28% কিপার এবং শুটার এই মনস্তাত্ত্বিক যে প্যাটার্ন এটার কিছু সুবিধা নেয়। সেখানে উনি বলতেছেন যে এমি মার্টিনেজ একটা স্কুল হইতে পারে, কারণ এমি মার্টিনেজ ওই যে মনস্তাত্ত্বিক যে অংশটা এটা শতভাগ ইউজ করতে চায়। সে ফিফার আইনের শেষ সীমানায় চলে যেতে চায়। সে এমন সব আচরণ করে যে কোনটা প্রান্ত এটা ফিফাকে ঠিক করতে বলে, যে আমি করতে থাকবো যতক্ষণ আমাকে আইন পারমিট করে করতে থাকবো, যদি আইনের ওপাশে যাই প্রয়োজনে কার্ড দেখবো, তবুও আমি থেমে থাকবো না, আমি তোমার পরীক্ষা নিতে থাকবো, আমি আমার প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক পরীক্ষা নিতে থাকবো। এতে আমি আমার মনস্তাত্ত্বিক যে সুবিধা নেওয়ার সেটা শতভাগ নেব। এটা তো লটারি না, এটা তো সায়েন্স। এই সায়েন্সের সর্বোচ্চ সুবিধা আমি নেব না। ফলে এমি মার্টিনেজ কি করতেছেন, এমি মার্টিনেজ দেখতেছেন যে তার পূর্বসূরীরা কি করছে। ওই যে পিটার স্মাইকেল নিজেরে বড় করতে বলছে, মেক ইউর সেলফ বিগ। আবার ম্যানুয়েল নয়ার বলছে যে আগায় যাও, আগায় গিয়ে জায়গা দখল করে নাও। আবার বলতেছে, এডারসন বলতেছে ডেডলি পাস দাও। আবার তার পূর্বসূরি গয়কোচিয়া বলতেছে বিভ্রান্তিকর কাজ করো। আবার কেউ বলতেছে রঙিন পোশাক পরে ভুতুড়ে আচরণ করো। সে সবগুলোরে এক জায়গায় আনতেছে, মনে হচ্ছে একটা বইয়ে এসে চ্যাপ্টার চ্যাপ্টার করে লিখতেছে। এবার এই সবগুলোর সঙ্গে যদি মনস্তাত্ত্বিক অংশগুলো যোগ করা যায়, ইভেন এই যে আজকাল গোলকিপারদের বলা হচ্ছে যে তোমরা অ্যাটাকারদের তোমাদের বুদ্ধিটা দিও। যখন পেনাল্টি শুট আউট হয় তখন আসলে কোন গোলকিপার কেমন আচরণ করে এটা তো গোলকিপার হিসাবে এমি মার্টিনেজ খুব ভালো জানে। ফলে সে তার পেনাল্টি টেকারদের পরামর্শ দিবে। যখন পেনাল্টি নিয়ে সেশনটা হয় ট্রেনিংয়ে,
সেখানে প্রত্যেক গোলকিপার কথা বলবে। এটা কিন্তু এখন গোলকিপিং ম্যানুয়ালের বা কোচিং ম্যানুয়ালের একটা অংশ হয়ে গেছে যে গোলকিপারদের অ্যাটাকে ইনপুট থাকতে হবে। এই শুধু মানে পেনাল্টি না, যখন বক্সের ভিতরের আচরণ অমুক তমুক সব কিছুতে যখন সেশন হয়, গোলকিপাররা কথা বলে যে এই সিচুয়েশনে আমরা গোলকিপাররা কি ভাবি, তোমরা এটা জেনে রাখো, জানলে তোমাদের সুবিধা হবে। তার মানে বিচ্ছিন্নভাবে ধারণাগুলো এক্সিস্ট করতেছে। এমনি কি করতেছে, এমনি এটারে একটা বইয়ে নিয়ে আসলো। এমনি বলল যে এই যে ডিস্ট্রাকশন, ডিসরাপশন, তারপরে এই যে মনস্তাত্ত্বিক লড়াই, এই সবগুলারে এমন একটা স্টেটে নিতে হবে যাতে আমার প্রতিপক্ষ মাত্রই কনফিউজড হয়। ইভেন এই যে আমি অ্যাটাকারদের উপকার করব প্র্যাকটিক্যালি যে উপকারটুক দরকার ওটুক করব, ওটা তো উঠে গিয়ে বলার দরকার নাই। ওটুকু বুদ্ধি তো পেনাল্টি শুটারে বলে দিলেই হয় যে লো সেলসো বা জিওয়ানি, তুমি যখন ডিকয় ওয়ারটা ঠিক করবে এইটা খেয়াল রেখো। ওটার জন্য তো উঠে যাওয়ার দরকার নেই। উঠে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষ গোলকিপারের পার্মানেন্টলি কনফিউজড করে দিয়ে আসা। এরপরে তুই আমার দেখলেই কনফিউজড হবি যে আমি কি করতে আসছি, কি একটা ম্যাজিক বোধহয় আমার হাতে আছে। আসলে ম্যাজিক নাই। ম্যাজিক জিনিসটাই তো তাই, আপনি ফিল করবেন যে ম্যাজিক আছে, ওই ম্যাজিকের ভয়ে ম্যাজিক হয়ে যাবে। এটাই আসলে দুনিয়ার বাস্তবতা। মানে সে সবগুলোরে কনফিউজড স্টেটে নিচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমি বলি এমি মার্টিনেজ নিজেরে মিকাইল তাল করে তুলতেছে। মিকাইল তাল কখনোই গ্যারি কাসপারভ বা বিশ্বনাথ আনন্দ ছিলেন না। বিশ্ব চ্যাম্পিয়ন বোধহয় একবার হয়েছিলেন কিনা মনে করতে পারতেছি না। কিন্তু মিকাইল তালকে দাবার সবচেয়ে বড় সংযোজন মনে করা হয়। দাবার ইতিহাস বদলে দেওয়া একজন দাবাড়ু। মানে একদিকে ববি ফিশারের পাগলামি খ্যাপামি, নতুন নতুন আইডিয়া, আর মিকাইল তালের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। মিকাইল তাল যেটা করতেন, দাবায় একটা ব্যাপার আছে স্যাক্রিফাইস। এটা বিচ্ছিন্নভাবে দাবায় রেগুলার প্র্যাকটিস দীর্ঘকাল ধরে চলে আসতেছে। সেই আদি যুগেও আপনি পাবেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিজের কুইন স্যাক্রিফাইস করে দিলাম, বা নিজের একটা গুরুত্বপূর্ণ বা গুটি স্যাক্রিফাইস করে দিলাম। এটা দাবায় একটা খেলার পার্ট। কিন্তু সেটা কেন? প্রয়োজন অনুসারে। কিন্তু মিকাইল তাল কি করলেন? মিকাইল তালের দেখা গেল যে প্রায় প্রতিটা বোর্ডে মিকাইল তাল একটা স্যাক্রিফাইস করে দিচ্ছেন। পরে কম্পিউটার দেখাইছে যে মিকাইল তালের এই বেশিরভাগ স্যাক্রিফাইস অর্থহীন ছিল, দরকারই ছিল না ওখানে ওটা করার, বা ওটার কোনো আউটপুটও উনি নেন নাই। তাহলে স্যাক্রিফাইসগুলো কেন করতেন? কনফিউজড করার জন্য। এটা পরে অবসরের পরে মিকাইল তাল এটা নিয়ে কথা বলছেন যে আমি তাকে কনফিউজড করতে চাই। আমি চাই যে সে আমার স্যাক্রিফাইসটা নিয়ে ভাবতে থাকুক, সে আমার পরের দান নিয়ে ভাবার সুযোগ না পাক। দাবায় কি হয়? দাবায় মূলত হচ্ছে ওই মুহূর্তের ভিতরে ওই অল্প সময়ের মধ্যে দাবাড়ুরা প্রতিপক্ষের পরবর্তী চাল কল্পনা করেন। অনেক অপশন তো পরবর্তী কি কি চাল হতে পারে। ও যেটা দিছে শুধু ওটার বদলে একটা চাল দিলাম, এটা হচ্ছে আমাদের মতো যারা দাবা মানে খেলোয়াড় জাত না তারা। কিন্তু দাবাড়ুরা কি করেন? দাবাড়ুরা হচ্ছে পরবর্তী কত চাল তিনি দেখতে পান, ভিজুয়ালাইজ করতে পারেন, তার উপরে নির্ভর করে তিনি কত বড় দাবাড়ু। নাহলে সবটা সবাই তো জানে কোন গুটি কত চাল দেওয়া যাবে, কি হবে, এটা তো সব জানে। নিয়মে তো দুটো গ্র্যান্ড মাস্টার একজন আর একজনকে হারাইতে পারবে না। নিয়ম তো পুরোটাই মুখস্থ, পৃথিবীর সব ওপেনিং সবার মুখস্থ। ওখানে প্রতিযোগিতাটা হচ্ছে কে কতটা ভিজুয়ালাইজ করতে পারে, কার ইমাজিনারি পাওয়ার কতটা, কে ওই সময় কত ফোকাস থাকতে পারতেছে। তার মধ্যে আপনি যদি হঠাৎ করে দেখেন একটা আজগুবি কিছু করে ফেলছে, মিখাইল তালের আজগুবিটাকে একটা কুইন স্যাক্রিফাইস করে দিলাম, হঠাৎ করে কুইনটা খাইতে দিলাম, দিল, কুইন স্যাক্রিফাইস করলো, কারণ কি? তাইলে ভবিষ্যতে কি করতে যাচ্ছে, নেক্সট 5টা চালে কি করবে সে? কুইনটাই যখন স্যাক্রিফাইস করে দিল, নিশ্চয়ই মিকাইল তাহলে একটা অন্যরকম প্ল্যান করছে। ও এটা পুরো আওলায় যায়। তার বর্তমান যে ওপেনিংয়ে সে আগাচ্ছে, যে ফর্মুলায় আগাচ্ছে, সেটার সঙ্গে স্যাক্রিফাইসটা যাচ্ছে না। প্রতিপক্ষ কনফিউজড। প্রতিপক্ষ ওই যে মিকাইল তাল বলছেন যে আমি ওরে যুক্তিতেই থাকতে দিতে চাই না, ওরে যুক্তির অপশন দিতে 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 এমন জায়গায় নিয়ে, এমন জঙ্গলে নিয়ে ছেড়ে দিতে চাই যেখানে আর বেরোনোর পথ পাবে না। একটাই পথ দেখতে পাবে, সে তখন সেই পথটা আমার হাতে আত্মসমর্পণ করা। দিস ইজ হোয়াট এমি মার্টিন ইজ ডুইং ইন ফুটবল। এটা মোটামুটি সাইকোলজিস্টরাও বলতেছেন। আমিও এই প্যাটার্নটা দেখে সাইকোলজিস্টদের লেখা পড়ে এটা অনুমান করি যে সেও ওই একটা কনফিউজিং স্কুল তৈরি করতে চাচ্ছে। মানে সে লড়াইটাকে আর শুধু টেকনিক্যাল জায়গায় রাখতে রাজি না, আর টেকনিক্যাল লড়াই দিয়ে যে শেষ জয়টা আসবে না সেটা বোঝা হয়ে গেছে। টেকনিকের বিবর্তনে আপনি আর কি করবেন? আপনি দিদির দেশমের সঙ্গে টেকনিকে কতটা পাল্লা দেবেন? আপনি ক্লিয়ান এমবাপ্পের সঙ্গে টেকনিকে কতটা পাল্লা দেবেন? কার্লো আনচেলত্তির সঙ্গে কতটা পাল্লা দেবেন? পারবেন না। টেকনিক্যাল লড়াইয়ে একটা জায়গায় গিয়ে সবাই ইকুয়াল হয়ে যায়।
তখন পরাশক্তিগুলো খুব কাছাকাছি হয়ে যায়। ওই যেটা বললাম, দুজন জিএম জীবনেও পরস্পরের হারাইতে পারবে না যদি তাদের মধ্যে ইমাজিনারি পাওয়ার না থাকে, তারা যদি ভিজুয়ালাইজ করতে না পারে। ওই জায়গাটা এমি মার্টিনেজ দেখতেছে যে একটা বিরাট ফাঁকা জায়গা আছে, যেটা ওই যে নরওয়ের ওই গবেষক বলতেছেন, সেই ফাঁকা জায়গাটাকে গোলকিপাররা তা এই মনস্তাত্ত্বিক যে জগৎটা, সায়েন্সের যে জায়গাটা, এটা সেরা ইউজটা এখন করতেছে না। এই ইউজটা এমি মার্টিনেজ করতেছে, এবং এমি মার্টিনেজের এই চিন্তাটা অলরেডি কিন্তু ফুটবল দুনিয়ায় প্রভাব ফেলতেছে, যে এই যে নানা আচরণ করে নিজের উপস্থিতিকে একটা কনফিউজিং ব্যাপারে পরিণত করা। কখনো তুমি মাঝে মাঠে গিয়ে পেনাল্টি টেকারের পেছনে দাঁড়ায় পড়বা, ফ্রি কিক টেকারের, কখনো পোস্টে এমন কিছু করবা, এমন কোনো কথা বলবা, এমন কোনো আচরণ করবা যে ভবিষ্যতে তোমার প্রতিটা আচরণ খালে খালে পা চুলকাচ্ছে। হয়তো সত্যি সত্যি একটা মশায় কামড় দিছে, এমি মার্টিনেজ পেনাল্টি ঠিক আগ মুহূর্তে একটু পা চুলকালো। এখন ওই পেনাল্টি শুটার ভাবলো যে এটারও নিশ্চয়ই কোনো অর্থ আছে। সে অর্থপূর্ণ কাজ আর করতে চায় না, সে অর্থহীন অর্থ দিয়ে কনফিউজ করতে চায়, ওই স্যাক্রিফাইসের মতো। এইটা সে একটা স্কুল দাঁড় করায় ফেলতেছে, এবং সেটা প্রভাব কেমন পড়তেছে দেখেন। কেপার মতো কিপার, সে তো মাঝে বেশ কিছুদিন 1 নাম্বার কিপার ছিল, কেপাও কিন্তু এখন মাঠে অনেক কাজ করতেছে, যেটাকে সরাসরি মিডিয়া বলতেছে, বিশ্লেষকরা বলতেছে যে কেপা ইজ বিইং এমি মার্টিনেজ। এটা কেপার মতো হাই প্রোফাইল কিপার বলে চোখে পড়তেছে। ছোট ছোট কিপাররা ইংলিশ লিগ, লা লিগায়, বিভিন্ন জায়গায় তারা এমির মতো বিভিন্ন কাজ করতেছে, যাতে প্রতিপক্ষ কনফিউজড হয়ে যায়, এবং সেই কনফিউশনটা পার্মানেন্ট হয়, যে আমার প্রতিটা আচরণে তুমি এরপর থেকে কনফিউজড হবা। ইভেন ফিফা তার কারণে কিছু আইনও পরিবর্তন করছে। ফিফা দেখছে যে এটা মাত্রা ছাড়া যাচ্ছে, এমি একা না, অনেকে এমন কিছু কাজ করতেছে যে পেনাল্টি টেকাররা তাদের মনই ধরে রাখতে পারতেছে না। তাহলে কি ওই জায়গায় পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এমন কোনো আচরণ করা যাবে না যেটাতে পেনাল্টি টেকারের মনোসংযোগ ব্যাহত হয় বলে মনে হয়। মানে তুমি তারে ডিস্টার্ব করার জন্য আর প্রত্যক্ষভাবে কিছু করতে পারবে না। এখন এটা সীমা কতদূর সেটা কিন্তু সে পুশ করেই যাচ্ছে, পুশ করেই যাচ্ছে। এই পুশটাই হচ্ছে তাকে সাইকোলজিক্যালি আগায় রাখতেছে। ওই এখন ফিফা আইন অনুযায়ী সে হয়তো আগের কাজটা আর করবে না, সে রিপিট করবে না, কিন্তু সবসময় পেনাল্টি শুটার ওই ভয় নিয়ে ওইখানে দাঁড়াবে যে এমনি আজকে বোধহয় নতুন একটা কিছু করবে। করবে না, নিরীহভাবে দাঁড়ায় আছে, এমনি মাথা চুলকাচ্ছে, একটু চুলকাইছে, ব্যাস ওর মনোসংযোগ ভেঙে গেছে। গোলকিপিং যে কোচিং ম্যানুয়াল, সেখানে কিন্তু বিহেভিয়ারাল সায়েন্স এখন এই 22-এর পর থেকে অনেক গুরুত্ব পাচ্ছে। এখানে বলা হচ্ছে যে মাইন্ড গেমকে গুরুত্ব দিতে হবে, প্রতিপক্ষকে কনফিউজড করার যদি কোনো উপায় মনে হয় বৈধভাবে পাওয়া যাবে, সেটাকে ইউজ করতে হবে। মানে এটা এখন তরুণ কিপারদের, শিশু কিপারদের শেখানোরও একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা আর্ট, এই আর্টটাকে একক করে দাবার মতো দাবায় মিখাইল তাল যে কাজটা করছিলেন, পরে বহু দাবাড়ু এরকম কিছু একটা অনুসরণ করছেন। এমন না যে তার ওই স্যাক্রিফাইসটা সরাসরি কেউ কপি করছে, কিন্তু নানাভাবে মিকাইল তালের এই আদর্শ আমাদের এখানে যেমন রিফাত ভাই বা রাজীবও খানিকটা পছন্দ করে, কিন্তু রিফাত ভাই মারাত্মক পছন্দ করতেন। আমি জানি না যে এখন রিফাত ভাই কি বলেন, কিন্তু রিফাত ভাই আমার মনে আছে আমার একবার বলছিলেন যে মিকাইল তাল ওনার খুব পছন্দ। আমাদের এখানে প্রায় সব দাবাড়ুরই রাকিব, আমাদের গ্র্যান্ড মাস্টার রাকিবের বোধহয় আইডলই মিকাইল তাল। গ্র্যান্ড মাস্টারদের খুব পছন্দের দাবাড়ু হচ্ছে মিকাইল তাল, কারণ এই লোকটা ব্যাকগ্রাউন্ড ভেঙে কনফিউজড স্টেটে নিয়ে গেছে। ওই যে ভিজুয়ালাইজ করার ক্ষমতা, ওই ক্ষমতারে সে চ্যালেঞ্জ করতে শিখাইছে দাবাড়ুদের। বড় বড় পরবর্তীকালে চ্যাম্পিয়নরা, বিশ্ব চ্যাম্পিয়নরা কার্লসেন পর্যন্ত তার বিভিন্ন কৌশল মুগ্ধ হয়ে দেখছেন। কপি কেউ করেন না, এইসব জিনিস কপি করা যায় না, এমি মার্টিনেজকেও কেউ কপি করতে পারবে না। কিন্তু তার এই যে মূল চিন্তাটা, যে নিজেকে একটা কনফিউজিং জিনিস বলে উপস্থাপিত করো, কনফিউজিং প্রাণী বলে দাঁড় করাও, এই মূল আর্টটা এটা কিন্তু রয়ে যাবে। এটা আপনি নিশ্চিত থাকেন, এটা রয়ে যাবে। আমি কাউকে অবাক হব না যদি দেখি যে পেনাল্টি শুট আউট শুরু হয়ে গেছে, হঠাৎ করে এমি মার্টিনেজ তার এক শুটার, হইতে পারে সেটা লো সেলসো বা হইতে পারে সেটা হয়তো পারেদেস, এসে তার কানে কানে কিছু একটা বলে গেল। হয়তো কানে কানে বলবে, পারেদেস তোর ক্যান্ডিডেট স্বাদ ভালো ছিল, বলে ও চলে যাবে। ওই কিপার ভাববে যে মনে হয় আমার সম্পর্কে কি একটা বলে দিয়ে গেল রে,
তার মানে এখন আমি কোন দিকে জাপ দিব এটা পারেদেশটা বলে দিয়ে গেছে। আচ্ছা ও এটা জানবে কি করে? কিন্তু ওই কিপারের মাথার ভিতরে ওইটা চলবে যে এই আমার সম্পর্কে সব বলে দিচ্ছে। এই জিনিসটা দুদিন পরে দেখবেন যে এরকম কিছু ওই এমি মার্টিনেজ করছে। সে প্রতিনিয়ত এই জিনিসগুলো করতে থাকবে যে আমার প্রতিটা আচরণ একটা সময় এরকম হবে যে এমি মার্টিনেজ স্বাভাবিক কাজকর্ম, ওই যে বললাম যে মশা কামড় দিচ্ছে পা চুলকাবে, ওই পা চুলকানোটাও মানুষ অর্থ বের করে নেবে। মানুষ অর্থ বের করুক সমস্যা নেই। প্রতিপক্ষ অর্থ বের করে নেবে যে এই বোধহয় আমার যে কিছু একটা বিভ্রান্ত করার জন্য করলো। ভাইরে আমি তো গেছি। এই যে আমি তো গেছি স্টেটে ঠেলে দিতে পারা, নিজের ভাবমূর্তি ওই জায়গায় নিয়ে যেতে পারা। দিস ইজ নিউ আর্ট অফ গোল কিপিং। এই জিনিসটা সম্ভবত একটা স্কুলে পরিণত হবে। সেটা দেখতে আমাদের বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমরা এমির পাগলামিটা উপভোগ করি, আপাতত এটাকে পাগলামিই ধরে নেই। পরে যখন এটা স্কুলে পরিণত হবে তখন নিশ্চয়ই বড়, বড় বিশেষজ্ঞ আমাদের বুঝাবেন, তখন আমরা বিশ্বাস করব যে এটা একটা স্কুল অফ আর্ট ছিল। সবার জন্য শুভেচ্ছা, এমির জন্য অনেক ভালোবাসা। পাগলামি চলছে, চলুক।